র্যাবের বিরুদ্ধে অভিযোগ সত্ত্বেও কেন তাদের নেতৃত্ব ও অপারেশনাল কাঠামো অপরিবর্তিত রাখা হয়েছিল? র্যাবের বিরুদ্ধে ৬ সালের পর থেকেই নানান ধরনের অভিযোগ উঠেছে। বিশেষ করে ২০০৮ সালের নির্বাচনের পর সময় যত গড়িয়েছে, র্যাবের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ, এক প্রকার মানে যেখানে আইনশৃঙ্খলা বাহিনী জনগণের বন্ধু হবার কথা ছিল, জনগণের বিপদে পাশে দাঁড়াবে, এরকম কথা স্বাভাবিকভাবে আমরা শুনে থাকি। সেই জায়গায় র্যাব একটি মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছিল। শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরে না, আন্তর্জাতিক মহল থেকেও র্যাবের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ তোলা হয়েছিল, তাদের অপারেশন, তাদের স্ট্রাকচার, অনেক বিষয় নিয়ে। তারপরে অপরিবর্তিত কেন রাখলো আসলে, এবং এটা একেবারে থোড়াই কেয়ার করেছিল। কিন্তু শুধু কি এই ঘটনা প্রতিষ্ঠান আকারে র্যাবের ক্ষেত্রে ঘটছে না, গোটা রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে কম বেশি এই ঘটনা ঘটেছে। প্রথমে দেখলাম গ্রেফতার বাণিজ্য, তো গ্রেফতার বাণিজ্য তখন আর পোষাচ্ছিল না, তখন এটা চলে গেল ক্রসফায়ার বাণিজ্যে। এবং আপনি দিন যত গিয়েছে, গুম, খুন, মানে ক্রসফায়ারটাও যখন বেশ সমালোচিত, তখন কিন্তু ইনভিজিবল করে দেওয়া, তখন গুমটা আর খুঁজে পাওয়া যেত না। কারণ মানে যত রকমের ক্রাইম আছে, প্রত্যেকটা ক্রাইমই তো আপনার ভয়াবহ পরিণতি নিয়ে আসে মানে ভিকটিম যারা হয় তাদের জন্য। কিন্তু এর মধ্যে গুমটা যেটা, গুমটার এটার অ্যাম্বিয়েন্স, এটার প্রভাব, এটার বিস্তার এত বেশি যে একটা গুম কিন্তু ধরেন মানে এত বেশি আতঙ্কিত করতে পারে যে লক্ষ মানুষকে নিশ্চুপ করে দিতে পারে, লক্ষ মানুষকে আপনার ভয়ের এমন একটা আবহের মধ্যে নিয়ে যেতে পারে যে তখন আপনার তার শত প্রচেষ্টা থাকলেও সে আর প্রতিবাদী হওয়ার বা প্রতিরোধী হওয়ার চেষ্টা করে না। এই যে কাঠামো, এই যে ধরেন দেখেন আইন এবং সন্ত্রাসের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা খুব সামান্য। পার্থক্যটা লেজিটিমেসি। আপনি র্যাব বানান, পুলিশ বানান, বা যে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বানান, তার হাতে অস্ত্র থাকাটা লিগেল, কিন্তু আপনার আমার হাতে থাকাটা ইললিগেল। কেন? বিকজ অফ লেজিটিমেসি। কিন্তু সেই লেজিটিমেসিটা যখন ললেস ল আকারে, আইনহীন আইনিভাবে ব্যবহার করে, মানে সে আইনের কাঠামো, আইনের পোশাক পরা, আইনের বৈধ অস্ত্র, কিন্তু সে ব্যবহার করছে এটা একটা ক্ষুদ্র ব্যক্তি, দলীয় বা রাষ্ট্রীয় স্বার্থের বাইরে একটা রাজনৈতিক স্বার্থে, তখন সেটা সন্ত্রাস হয়ে ওঠে। ফলে এই বাহিনীগুলো যখন খুনি বাহিনীতে পরিণত হয়েছিল, মানে আপনি বললেন যে হ্যাঁ, র্যাব যখন গঠন করা হয়েছিল, আপনি দেখেন মানুষের মধ্যে উচ্ছ্বাসের কোনো শেষ নাই। কারণ এটা গঠন করা হয়েছিল এক ধরনের ভীতিকর পরিবেশ থেকে মুক্তি পাবে, মানুষ জিম্মি দশা থেকে মুক্ত হবে। রাইট। মানুষ দেখতেছিল যে এখানে যেভাবে সন্ত্রাসের বিস্তার হচ্ছিল, হ্যাঁ, অপারেশন ক্লিন হার্টের প্রয়োজন এটা আপনার তৈরি করা হয়েছিল সেই তৎকালীন বিএনপি সময়, এবং তখন মানুষ কিন্তু ওয়েলকাম করেছিল, আমার স্পষ্ট মনে আছে। এবং র্যাবের অভিযানে আপনার নির্যাতন বলেন বা যে সমস্ত সন্ত্রাসীরা আপনার এটা ভুক্তভোগী হয়েছে, তাদের মধ্যে 70% বিএনপির নেতাকর্মী ছিল, ক্ষমতাসীন দলের ওই সময়। তখন জনগণ রাজনৈতিক দল এবং রাষ্ট্রকে আলাদা হইতে দেখল, এবং মানুষ দেখলো যে একটা রাজনৈতিক দল তার রাষ্ট্র ক্ষমতা নেওয়ার পরেও নিজ দলের অপরাধীদেরকে দমন করতে, মানে অপরাধী হিসেবে ট্রিট করে, সেই দল হিসেবে ট্রিট করে না। এইটার কারণে র্যাব জনপ্রিয় হয়েছিল। কিন্তু হ্যাঁ, মানে তারা দল দেখেনি, তারা অপরাধী দেখছে এবং তাদেরকে আপনার দ্রুত বিচারের, কিছু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, সেটা নিন্দা হয়েছে সারা দেশ বিদেশে। হোক ধরেন বিএনপির অপরাধী, বিএনপি ক্ষমতায়, আপনি ক্রসফায়ার দিয়ে গুলি করে মারবেন, কারণ আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। কিন্তু সেটা এতটা এটা খুব কুইক র্যাপিড অ্যাকশনের যেহেতু আপনার বাহিনী ছিল, তো ফলে আপনার এটা তখন কিছু অনিয়ম হয়েছে, এটা সমালোচনা আমরা করেছি, দেশে বিদেশে মানবাধিকার সংস্থাগুলো করেছে। কিন্তু সেগুলো হয়তো কমিয়ে আনা যেত, সংস্কার করে এই বাহিনীটাকে রিয়েলি একটা জনবান্ধব বাহিনী করা যেত। তা না করে এটা ডে বাই ডে ওই তো গ্রেফতার বাণিজ্য থেকে ক্রসফায়ার বাণিজ্য, গুম থেকে শুরু করে সমস্ত অপরাধের সাথে জড়িয়ে ফেলার কারণে এইটা আপনার জনস্বস্তির জায়গা থেকে জন আতঙ্কের একটা আপনার কারণ হয়ে গেছিল এই বাহিনীগুলো। তো ফলে এবং আইনের পোশাক, আইনি অস্ত্র কাজে যত না ব্যবহার করা হয়েছে, দলীয় কাজে, দলীয় স্বার্থ উদ্ধারের জন্য শুরু করেছিলেন যে জায়গা থেকে, যে রাষ্ট্র মানে সরকার এবং দল আলাদা করে ফেলেছিল। আলাদা করার তো যাই নাই, বরং এটা দলকে শক্তিশালী করার জন্য রাষ্ট্রের রিসোর্স, রাষ্ট্রের অস্ত্র, রাষ্ট্রের বেতন, রাষ্ট্রের পোশাক, হ্যাঁ, এগুলোকে ব্যবহার করে পলিটিক্যাল দলের একটা গুন্ডা বাহিনীতে পরিণত করা হয়েছিল। এই কারণে লেজিটিমেসি কলাপস করেছিল, তখন এটা পরিপূর্ণভাবে সন্ত্রাসী বাহিনীতে পরিণত। রাষ্ট্র বলেন এবং রাষ্ট্রের সরকার বলেন, তাহলে সরকারের তো দায়িত্ব ছিল এটির লাগাম টানা। না, সরকার, এটা তো সরকার ছিল না,
এটা ছিল রেজিম, এটা ছিল মাফিয়াতন্ত্র। লাগাম টানবে সে, টানবে হলো তার বিরোধী শক্তিদের, টানবে হলো আপনার আমার যারা আমরা বিরোধী কণ্ঠ ছিলাম, টেনেছেও। সো সে লাগাম টানবে তো তাদের, ফলে সে তার কাজটাই করেছে। একটা রেজিম যা করে, এটা তো আমরা কোনো সরকার বলি না, শাসন বলি না, সারা দুনিয়াতে রেজিম বলা হয় কেন? রেজিম বলা হয় কারণ এটা মাফিয়াতন্ত্র ছিল। এবং এই অলিগার্ক শ্রেণী সমন্বয়ে গঠিত এই মাফিয়াতন্ত্রকে টিকায় রাখার জন্য এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নামে এই ধরনের আপনার সন্ত্রাসী বাহিনী কারণ না, সেটা আমি তো বললাম তার- যে তার দলীয় ক্যাডার দিয়েও তো করতে পারতেন, দলীয় ক্যাডারতে তো পোষাচ্ছে না, কোলাচ্ছে ছিল না। না। কারণ দলীয় ক্যাডার, মানে প্রতিবাদ এত প্রবল ছিল যে দলীয় রাজনীতি- যেমন ধরেন রাজনীতি সে- রাইট, সেটাকে দলীয় অকার্যকর ক্যাডার হয়ে গিয়েছিল। আপনি কি আপনার মহল্লার আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের নেতাকর্মীদের চিনেন না? তাদের সাথে কি আত্মীয়তার সম্পর্কিত নাই? ফলে মানে তারা সামাজিক সম্পর্ক সামাজিক থাকে। সম্পর্কের কারণে তারা তো যেই মাত্রার ব্রুটালিটি দাবি করে, তার ব্রুটাল রাজনীতিকে ওই মাত্রা তো হইতে পারতেছে না সব জায়গায়। হয়েছে যতখানি সম্ভব চূড়ান্ত লেভেলে গেছে, কিন্তু আরও দরকার রেজিম টিকায় রাখার জন্য। ফ্যাসিবাদকে ফ্যাসিবাদ তো আমরা একটা গালি হিসেবে ব্যবহার করি, এটা গালি না, কিন্তু এটা একটা পলিটিক্যাল ইডিওলজি, এটা একটা রাজনৈতিক মতাদর্শ। এবং এই রাজনৈতিক মতাদর্শের প্রাণ ভোমরা হইল ভায়োলেন্স, মানে এটা কি এক্সট্রিম মতাদর্শ, এটা ভায়োলেন্স, এটা বেসড অন ভায়োলেন্স। সে যত অ্যাগ্রেসিভ হইতে পারবে তত তার ক্ষমতা আপনার ইউনাইটেড থাকবে, তত পাকাপোক্ত হবে। পাকাপোক্ত হবে। ফলে এটা অলওয়েজ পলিটিক্যাল ক্যাডার দিয়ে সম্ভব হয় না, তার জন্য প্রশিক্ষিত রাষ্ট্র এবং পলিটিক্যাল ক্যাডার। আপনি দেখবেন যে মিছিলগুলোতে ছাত্রলীগ, পুলিশ বাহিনী একাকার হয়ে হামলা চালাচ্ছে, যৌথভাবে হামলা চালাচ্ছে। এটা জুলাই গণ অভ্যুত্থানে আপনি দেখেছেন পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ তাদের ক্যাডার বাহিনী একসাথে অস্ত্র চালাচ্ছে, মানে একে অন্যের অস্ত্র ব্যবহার করে, একে অন্যের অস্ত্র ব্যবহার করছে, মানে একটা যুদ্ধ ময়দানে ইউনিফর্মও কিন্তু আমরা দেখেছি। তো ফলে রাষ্ট্র, দল এগুলো একাকার হয়ে গেছে, একাকার হয়ে পুরাটার একটা সন্ত্রাসবাদী রূপায়ণ হয়েছে। তখন এটাকে প্রতিরোধ করার জন্য গণ অভ্যুত্থান হয়েছে। আমরা অভ্যুত্থান পরবর্তীতে কি এর কিছুটা পরিবর্তন পাচ্ছি? অভ্যুত্থানের পরে এই ব্যবস্থাটা ভেঙে গেছে পুরোপুরি। অভ্যুত্থানের পরে যাদের পুরোটা রিস্টোর করা দরকার, সেই রিস্টোরের ক্ষেত্রে অনেক রকম ব্যর্থতা আছে, যে ব্যর্থতার কারণে 15 মাসেও আপনি দেখবেন যে মানে স্বস্তি আসছে না, এবং যেই কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষাটাও ফিরছে না। হ্যাঁ, আকাঙ্ক্ষা জনগণের মধ্যে জেগে উঠেছিল, সেই আকাঙ্ক্ষাটা হতাশায় পরিণত হচ্ছে অনেকগুলো জায়গায়। এবং এখন এন্ড অফ দ্য ডে মানুষ আসলে রাজনীতিবিদদের দিকে তাকায় আছে, মানে ভালো রাজনীতির দিকে। এবং ফলে অরাজনৈতিক শক্তির দ্বারা রাজনৈতিক সমস্যার যে সমাধান না, এটা আগে প্রমাণিত হয়েছে। আমরা 111-এর কথা, হ্যাঁ, মাঝখানে আবার মানুষ ভুলে গেছিল, আবার 5 বছর 10 বছর জিকির উঠছিল, তো এখন সেটা ঠান্ডা হয়েছে। এখন মানুষ দেখতেছে আমাদের আসলে তো রাজনৈতিক সমস্যার রাজনৈতিক সমাধান ছাড়া অন্য যে কোনো সমাধান আত্মঘাতী, ডেঞ্জারাস। এই জন্য এনসিপি, বিএনপি এবং অন্যান্য যে দলগুলো আছে তাদের মধ্যে এমন একটা রাজনৈতিক ঐক্যের, মানে জাতীয় স্বার্থের রাজনৈতিক ঐক্যের পরিবেশ দরকার। রনি ভাই, আমি যদি আপনার আলোচনা থেকে একটি জায়গায় আসি, সেটি ভুল হবে কিনা, যে আসলে রাজনীতি শূন্য একটা সময়ের মধ্যে আমরা ছিলাম, ডেফিনেটলি এখনো আছি, মানে সেই শূন্যতা পূরণ এখনো হয়নি। না এখনো হয়নি তো, কারণ আপনার ভোটাধিকার নিশ্চিত হয়নি তো। সেই জায়গায় একটু